লাস্ট ক্লাস আমরা করছি পরমাণু নিউক্লিয়াসের। যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। এবং এই চ্যাপ্টারে যাবতীয় প্রশ্ন আমরা এখানে করেছি, পুরো টেক্সট ওয়াইজ যেরকম তোমাদের পড়া রয়েছে সিলেবাস অনুযায়ী সেই অনুযায়ী করা রয়েছে। 12-এর জন্য এই চ্যাপ্টারটা একটুখানি গুরুত্বপূর্ণ রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো যারা 12-এ পড়ো। আর বিশেষ করে ক্লাস 10-এর উপযোগী করে ক্লাসটাকে করা হয়েছে, তোমরা অবশ্যই তা খেয়াল করবে। এবং নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর যতগুলি এর আগে এই টপিকের উপরে এই চ্যাপ্টারের উপরে ক্লাস হয়েছে তা তোমরা অবশ্যই দেখে নেবে। এখন আজকে যেটা করাবো, যেটা আমাদের বাকি ছিল শেষ আগের ক্লাস পর্যন্ত, পরমাণু যে নিউক্লিয়াসের যে বিক্রিয়া পারমাণবিক বিভাজন সেটা হয়েছিল, শেষ হয়েছিল। আজকে যেটা আমরা লাস্ট ক্লাস করছি নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়ার ফিউশন, এইটা বলে এই ক্লাসটা হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। অবশ্যই তোমরা খেয়াল রাখো এবং ভালো করে পড়াশোনা করো। সামনেই 2026 তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে এবং কয়েকদিন পরে এটা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই উপযোগী। তো আজকে যেটা করব সেটা কি, লাস্ট ক্লাস করছি আমরা পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয় সংযোজন। তো খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, অবশ্যই তোমরা চোখ রাখো, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো। যাদের বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে জানাবে, আমরা আবার সেই যেখানে বুঝতে অসুবিধা সেখানকার টপিক আমরা নিয়ে স্পেশাল ক্লাস করব। তো দেরি করবো না, অবশ্যই চোখ রাখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ জ্ঞান তোমাদের কোশ্চেন যা আসে পরীক্ষায় সেইগুলো নিয়েই আমরা এখানে এই নিউক্লিয়ার সংযোজনটাকে আজকের আলোচনা করব। তো কি ছিল, কি বলা হয়েছিল আগের ক্লাস পর্যন্ত, যে হালকা মৌলের বন্ধন শক্তি কম, ভারী মৌলের বন্ধন শক্তি কম, সেই কারণে হালকা মৌল এবং ভারী মৌল তারা কিন্তু নিউক্লিয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ভারী মৌলগুলি নিউক্লিয় বিভাজন ঘটাতো, কারণ তারা বড় নিউক্লিয়াস ছিল, ভেঙে গিয়ে সেগুলো ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়েছিল। আজকে যেটা করব নিউক্লিয় সংযোজন, অর্থাৎ হালকা মৌলের বন্ধন শক্তি কম, তাই তারা পরস্পর যুক্ত হয়ে একটা ভারী মৌল, অপেক্ষাকৃত ভারী মৌল তৈরি করবে। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজনটা কি না, সংযোজন কি, নিউক্লিয় সংযোজন এটা কি, এটা নিউক্লিয় সংযোজনটা হলো, নিউক্লিয় সংযোজন কি না, দুই বা ততোধিক হালকা মৌলের পরমাণুর নিউক্লিয়াস, দুই বা ততোধিক হালকা মৌলের পরমাণুর নিউক্লিয়াস অতি উচ্চ তাপমাত্রায় পরস্পর যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌল তৈরি করে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ শক্তি তারা নির্গত করে। যে নিউক্লিয় বিক্রিয়া এই ঘটনাটি ঘটে তাকেই বলা হয় নিউক্লিয় সংযোজন। কি বললাম, দুই বা ততোধিক হালকা মৌল অতি উচ্চ তাপমাত্রায় পরস্পর যুক্ত হয়ে যাবে, দুটো হতে পারে বা একাধিক হতে পারে। অতি উচ্চ তাপমাত্রায় তারা পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌল তৈরি করবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করবে। যে নিউক্লিয় বিক্রিয়াটা এটা হয় তাকেই বলা হয় নিউক্লিয় সংযোজন। তো এই নিউক্লিয় সংযোজনের জন্য আমি দুটো কথা বলেছি, যে একটা শর্ত, এই নিউক্লিয় সংযোজনের শর্তটা কি, কি শর্তে একটা নিউক্লিয় বিক্রিয়া সংযোজন ঘটাবে। 1 নম্বর শর্ত হতে হবে হালকা মৌল প্রয়োজন, হালকা মৌল প্রয়োজন, হালকা মৌল প্রয়োজন। আর নাম্বার 2 সংজ্ঞাতেই বলেছিলাম অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, অতি উচ্চ তাপমাত্রা, অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন। এই দুটো জিনিস আমাদের দরকার, এই দুটো জিনিস হলে তবেই একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া আমরা ঘটাতে পারবো বা প্রস্তুত করতে পারবো। অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন, 10⁷ কেলভিন তাপমাত্রা প্রয়োজন। এই অতি উচ্চ তাপমাত্রায় নিউক্লিয় সংযোজনটাকে আমরা তৈরি করি, তারপরে সেখানে নিউক্লিয় সংযোজন ঘটালে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই হচ্ছে প্রধান দুটি শর্ত। নিউক্লিয় সংযোজনের শর্ত কি যদি পরীক্ষায় বলে, তাহলে বলতে হবে হালকা মৌল প্রয়োজন এবং অতি উচ্চ তাপমাত্রা, সেই তাপমাত্রাটা প্রায় হচ্ছে 10⁷ কেলভিন তাপমাত্রা বা তার থেকে বেশি তাপমাত্রা প্রয়োজন হয়। এখন এই বিক্রিয়াটাকে, এই যে নিউক্লিয় সংযোজনের বিক্রিয়া, কি বিক্রিয়া দেখায় নিউক্লিয় সংযোজন, হাইড্রোজেন, অপেক্ষাকৃত হালকা মৌল হাইড্রোজেন H11, আবারও একটা হালকা মৌল হাইড্রোজেন H11, আবারও একটা হাইড্রোজেন H11, আবারও একটা হালকা মৌল H11, এই যুক্ত হয়ে তারা তৈরি করে অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস, হিলিয়াম 2 4 সঙ্গে পজিট্রন তৈরি করবে, প্লাস প্রচুর পরিমাণে শক্তি নির্গত করবে। এবারে এই যে 4খানা হাইড্রোজেন আমরা নিয়েছি, হালকা 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 হালকা, এই যে 4খানা হালকা মৌল যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌল হিলিয়াম 2 4 তৈরি করছে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করছে। এই যে বিক্রিয়াটা, এটাই হচ্ছে নিউক্লিয় সংযোজনের বিক্রিয়া। তোমাদের যদি পরীক্ষায় যদি বলে
যে নিউক্লিয়ার সংযোজন কি এবং বিক্রিয়া লেখো, তাহলে সংযোজনের যে সংজ্ঞাটা একটু আগে বলেছিলাম সেই সংজ্ঞা বলতে হবে এবং সেই সঙ্গে বিক্রিয়াটা, এই যে বিক্রিয়াটা এটা দিয়ে দিতে হবে। এবারে তোমরা যদি মনে করো এখানে আমি 4 বার হাইড্রোজেন লিখবো না, H11 4 বার লিখেছি, 4 বার না লিখে তুমি এইভাবেও লিখতে পারো 4H11, এই কথাটাকে তুমি লিখতে পারো 4H11 তীর চিহ্ন দিয়ে এবারে এই জিনিসটা সেটাও লেখা যায়। তো এই হচ্ছে আমাদের নিউক্লিয়ার সংযোজনের বিক্রিয়া। এখন সমস্যা হচ্ছে এই যে অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন কেন, কেন এত এই সংযোজনটা ঘটাতে গেলে কেন এত অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না, ভালো করে লক্ষ্য করবে। এই যে H11 যে পরমাণুটা, এই যে H11 পরমাণু, তার নিউক্লিয়াসে নিউক্লিয়াসে একটি প্রোটন আছে, একটি প্রোটন। এবং সেক্ষেত্রে এই যে H11 পরমাণু নিউক্লিয়াসে কোনো রকম কিন্তু নিউট্রন নেই, 1 - 1 = 0, মানে নিউট্রন কিন্তু এটা নেই। তাহলে এক নিউক্লিয়াসে কে থাকে, একটি মাত্র প্রোটন। তাহলে নিউক্লিয়াসটাকেই আমরা একটি মাত্র প্রোটন হিসেবে কল্পনা করতে পারি। তো এটা একটা প্রোটন, এটা একটা প্রোটন, এটাও একটা প্রোটন, এটাও একটা প্রোটন, প্রোটন 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 প্রোটন, 4খানা প্রোটন যুক্ত হচ্ছে। কেন এটাকে কেন প্রোটন বলে দিচ্ছে, নিউক্লিয়াসটাকে কেন প্রোটন বলছি, কারণ এই যে নিউক্লিয়াসে একটি মাত্র পারমাণবিক সংখ্যা 1, তাই তার নিউক্লিয়াসে যেহেতু পারমাণবিক সংখ্যা যেহেতু 1, তাই তার প্রোটন সংখ্যাও 1টা। নিউক্লিয়াসে একটাই মাত্র প্রোটন থাকবে। নিউট্রন বার করবো কি করে, এই যে উপর থেকে নিচেটা বিয়োগ 1 - 1 = 0, ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, সেক্ষেত্রে 1 - 1 0, তার মানে নিউট্রন নেই। তাহলে নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন, তার মানে নিউক্লিয়াসটাকে আমরা একটা প্রোটন বলে বিবেচনা করতে পারি। এখন এই যে প্রোটন গুলো যুক্ত হচ্ছে 4খানা প্রোটন, এই প্রোটন মানে ধনাত্মক, প্রোটনের আধান কেমন, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক কণা। তো কখানা ধনাত্মক যুক্ত হচ্ছে, 4খানা ধনাত্মক প্রোটন যুক্ত হচ্ছে। তো এতগুলি ধনাত্মক আধান পরস্পরকে কি করবে, আকর্ষণ নিশ্চয়ই করবে না, কারণ সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে 4খানা প্রোটন ধনাত্মক, তারা যুক্ত হওয়ার সময় প্রচন্ড বিকর্ষণ বল ক্রিয়া করবে, এই যা যুক্ত হতে চাইবে না, 4টেই তো ধনাত্মক। সেই কারণে এই যে 4খানা মৌল যেটা রয়েছে, সেই 4খানা ধনাত্মক প্রোটন অর্থাৎ নিউক্লিয়াস যে ধনাত্মক, তারা কিন্তু এক জায়গায় যুক্ত হতে চাইবে না সাধারণ অবস্থায়। সেই কারণে বিকর্ষণ বল কাজ করবে এদের মধ্যে, এর সবার একটা বিকর্ষণ বল কাজ করছে। কিন্তু আমাদের হালকা মৌলকে যুক্ত করে একটা ভারী মৌল তৈরি করতে হবে, সেই জন্য এই হালকা মৌল যেহেতু একসঙ্গে যুক্ত হতে পারছে না, সেই কারণে এদেরকে বাইরে থেকে প্রচুর পরিমাণে শক্তি দিলে এই বিকর্ষণ বলটাকে কাটানোর জন্য, এই বিকর্ষণ বল কাটানোর জন্য, এই যে প্রোটন গুলোর মধ্যে যে প্রচুর পরিমাণে বিকর্ষণ বল ক্রিয়া করছে, সেই বিকর্ষণ বল কাটানোর জন্য প্রচুর পরিমাণে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। এই কারণে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এই বিকর্ষণ বল কেন, বিকর্ষণ বল প্রোটন 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 প্রোটন, 4খানা প্রোটন সবাই ধনাত্মক, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাই সবগুলি প্রোটন একসঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেই না কখনো সাধারণ অবস্থায়। তাহলে সেক্ষেত্রে এই প্রোটনগুলোকে একসঙ্গে যুক্ত করে ভারী নিউক্লিয়াস করার জন্য বিকর্ষণ বলকে কাটাতে হবে। আর এই বিকর্ষণ বল কাটাবো কি করে, বাইরে থেকে প্রচুর পরিমাণে আমাদের শক্তি প্রয়োগ করতে হবে, অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন। এই কারণেই এটা এত বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। এটাও কিন্তু একটা প্রশ্ন যে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় কেন, এই হচ্ছে আমাদের উত্তর। এবারে যেহেতু এত উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, এইটা ঘটানোর জন্য এই নিউক্লিয়ার সংযোজনটাকে আমাকে তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে তাপমাত্রা প্রয়োজন। যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা প্রয়োজন, তাই এই নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে। তাপীয় নিউক্লিয় বিক্রিয়া, তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে এই নিউক্লিয় সংযোজনকে, নিউক্লিয়ার ফিউশনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া এই কারণেই বলা হয়, কারণ বাইরে থেকে প্রচুর পরিমাণে একে তাপ দিতে হবে। এটা ঘটাতে গেলে বাইরে থেকে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে, সেই কারণে এটাকে, যেহেতু প্রচুর পরিমাণে তাপ দেওয়া হচ্ছে, তাই এটাকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হচ্ছে। আর কেন তাপ দিতে হয় তা তো একটু আগে বললাম। এই হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজন, তাপীয় নিউক্লিয় বিক্রিয়া। তাহলে কোন নিউক্লিয় বিক্রিয়াকে বলা হয়, নিউক্লিয় বিভাজন না সংযোজন, উত্তর হবে নিউক্লিয় সংযোজন। এবারে প্রয়োগ কোথায়, এর প্রয়োগ, এই নিউক্লিয় সংযোজনকে আমরা কোথায় ঘটাই বা কোথায় এর প্রয়োগ দেখা যায়, দুটো জায়গায় প্রয়োগ দেখা যায়। এক হচ্ছে সমস্ত নক্ষত্রের শক্তির উৎস, সমস্ত নক্ষত্রের
সমস্ত নক্ষত্রের শক্তির উৎস। আর 2 নম্বর হাইড্রোজেন বোমা। 2 নম্বর হাইড্রোজেন বোমা। এই হচ্ছে আমাদের দুটো জায়গায় প্রয়োগ করানো হয়। হাইড্রোজেন বোমাটা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়, আর সমস্ত নক্ষত্রের শক্তির উৎস এটা প্রাকৃতিক। সূর্য আমাদের সব থেকে কাছে নক্ষত্র, আমরা যে নক্ষত্র থেকে তাপ এবং আলো পেয়ে থাকি সেটা হচ্ছে সূর্য। তাহলে সূর্যের শক্তির উৎস কি না, সূর্যের শক্তির উৎস হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজন। সূর্যের যে এত বিপুল পরিমাণ শক্তি, সেই শক্তির উৎসই হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজনের কারণে তার এত পরিমাণ শক্তি, এবং সেই তাপ আমাদের পৃথিবীতে আসছে বা দূরের যে গ্রহ রয়েছে সেখানেও পর্যন্ত তাপ ছড়িয়ে পড়ছে। এই নিউক্লিয় সংযোজন অনবরত সেই আমাদের সূর্যে ঘটে চলেছে। সেই কারণে সমস্ত নক্ষত্রের শক্তির উৎসকে নিউক্লিয় সংযোজন। এছাড়া হাইড্রোজেন বোমা প্রস্তুত করতেও কিন্তু আমাদের নিউক্লিয় সংযোজনটাকে কাজে লাগানো হয়। হলো, এক্ষেত্রে এই যে নিউক্লিয় সংযোজন আমরা দেখতে পেলাম, 4খানা মৌল যুক্ত হয়ে, হালকা মৌল যুক্ত হয়ে একটা ভারী মৌল তৈরি করছে। এক্ষেত্রে এরা কিন্তু কেউ তেজস্ক্রিয় নয়, যে যারা অংশগ্রহণ করেছে বা যেটা তৈরি হয়েছে তারা কিন্তু তেজস্ক্রিয় নয়। তাই এক্ষেত্রে তেজস্ক্রিয় কিন্তু দূষণ আমাদের হয় না, তেজস্ক্রিয় দূষণ হবে না। তাই নিউক্লিয় সংযোজন একটি অতেজস্ক্রিয় ঘটনা, মানে তেজস্ক্রিয় যেহেতু দূষণ ঘটায় না, অতেজস্ক্রিয় ঘটনা বলবো না, তেজস্ক্রিয় দূষণ ঘটায় না। এই হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজনের পুরো ক্লাস, এটা গেল। এবারে এখান থেকে এই যে নিউক্লিয় সংযোজন এখন পড়লাম, আগের দিন নিউক্লিয় বিভাজন পড়েছিলাম। এখন এই নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য এই যে অতি উচ্চ তাপমাত্রায় পাবো কোথায়, পৃথিবীতে কি করে এই অতি উচ্চ তাপমাত্রাটাকে তৈরি করবো আমরা? না, নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে আমাদের তো অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন এলো যে এত পরিমাণ তাপমাত্রা, 10⁷ কেলভিন তাপমাত্রা পৃথিবীতে কে তৈরি করবে? কোন জ্বালানি এত পরিমাণ তাপমাত্রা তৈরি করতে পারে? কি হয় সেক্ষেত্রে, না এই বিপুল পরিমাণ শক্তি, বিপুল পরিমাণ তাপমাত্রা তৈরি করতে পারে কেবলমাত্র নিউক্লিয় বিভাজন। কেবলমাত্র নিউক্লিয় বিভাজনই এই বিপুল পরিমাণ তাপশক্তি বা তাপমাত্রাটাকে তৈরি করতে পারে। সেই কারণে নিউক্লিয় সংযোজন আমাদের তৈরি করার সময় আমাদের নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে। তাহলে পরীক্ষায় প্রশ্নটা কি থাকে, নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয়? সেক্ষেত্রে যদি এই প্রশ্নের উত্তর কি হবে, না নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, প্রায় 10⁷ কেলভিন তাপমাত্রা, যা শুধুমাত্র পারমাণবিক বিভাজন ঘটিয়ে তা পাওয়া সম্ভব। সেই কারণে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। এই প্রশ্নটা এরকম হতে পারে, অথবা আর এক রকমের এই প্রশ্নটাকে, এই উত্তরটা প্রশ্ন আর এক রকম হতে পারে। কিরকম, হাইড্রোজেন বোমা তৈরি করার আগে কেন পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়? তো সেক্ষেত্রে হাইড্রোজেন বোমা মানে কি, নিউক্লিয় সংযোজন। তাহলে হাইড্রোজেন বোমা তৈরি করতে গেলে অতি উচ্চ তাপমাত্রার কিন্তু প্রয়োজন হবে। তাহলে অতি উচ্চ তাপমাত্রা যদি প্রয়োজন হয়, সেই তাপমাত্রা পাবো কোথায়? নিউক্লিয় বিভাজনের যে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল, সেই পারমাণবিক বোমাটাকে বিস্ফোরণ ঘটালে তবে সেক্ষেত্রে পারমাণবিক বোমা ফাটালে সেখান থেকে উৎপন্ন তাপ শক্তি দিয়েই হাইড্রোজেন বোমা তৈরি করা যাবে। এটাও আমাদের উত্তর হতে পারে। তাহলে দু ধরনের প্রশ্ন, নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে কেন নিউক্লিয় বিভাজন ঘটানো হয়, তার উত্তর হচ্ছে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য, আর এই বিপুল পরিমাণ শক্তি বা তাপমাত্রা শুধুমাত্র নিউক্লিয় বিভাজন থেকে পাওয়া যায়। তাই নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন অবশ্যই ঘটাতে হবে। এই হলো আমাদের নিউক্লিয় সংযোজনের সম্পূর্ণ ক্লাস। আর কি, আর হচ্ছে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের মধ্যে একটা পার্থক্য থাকে। সেক্ষেত্রে তোমরা বলবে কি নিউক্লিয় বিভাজন এবং সংযোজনের মধ্যে পার্থক্য? নিউক্লিয় বিভাজন ভারী মৌল দেখায়, ভারী মৌল ভেঙে গিয়ে হালকা মৌলে পরিণত হয়। নিউক্লিয় সংযোজনে হালকা মৌল যুক্ত হয়ে ভারী মৌল তৈরি হয়। তারপরে কি, তারপরে যেটা বলবে যে নিউক্লিয় বিভাজনে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না, কিন্তু নিউক্লিয় সংযোজনে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এটা 2 নম্বর পয়েন্ট। তারপরে নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা যায়, নিউক্লিয় সংযোজনকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা যায়। এইগুলো হচ্ছে আমাদের নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারের ক্লাস আজকে শেষ হয়েছে। কয়েকটা পার্টে ভাগ করা রয়েছে, এটা আমাদের শেষ পার্ট হলো আজকে পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয় সংযোজন। পুরো এই চ্যাপ্টারের সম্পূর্ণ ক্লাসগুলো আপলোড করা রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখবে। আর কমেন্ট বক্সে জানাবে কোথায় কার কি সব অসুবিধা, সেই কমেন্ট অনুযায়ী বা অসুবিধা অনুযায়ী আমরা স্পেশাল ক্লাস করব। এই পর্যন্ত আজকের ক্লাস। আর যারা নতুন দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে।